নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে পাসপোর্ট আবেদন করতে কি লাগে বা আবেদন পদ্ধতিটা কি আছে সেই পদ্ধতির ব্যাপারে আলোচনা করব। তবে অ্যাপ্লিকেশন পার্টটা আজকে আপনাদেরকে দেখাবো না, কারণ ডকুমেন্ট পার্টটাই শুধু আজকে বোঝাবো আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে, কোন কোন প্রসিডিউরে আপনারা যাবেন কি না যাবেন। আর এই পাসপোর্ট যদি আপনারা আবেদন করেন, যদি আপনাদের পাসপোর্ট বাড়িতে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পাসপোর্টটা কিন্তু আগামীতে যেটা আসতে চলেছে আমাদের ভোটার এসআইআর পশ্চিমবঙ্গ হতে চলেছে, হয়তো সেটা আপনারা কাজে লাগাতে পারেন। তো নতুন অ্যাপ্লিকেশন মাধ্যম, এর আগে যে পোর্টালটা ছিল সেই পোর্টাল তো আছেই, তার সঙ্গে নতুন একটা পোর্টাল এখন রানিং চলছে, এবং সেই পোর্টালের মাধ্যম দিয়ে কী করে আবেদন করবেন বা কি লাগছে ডকুমেন্ট সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আবেদন পদ্ধতি আমি আবার বলছি, পদ্ধতিটা আজকে আলোচনা করব না, ডকুমেন্টারি পার্টটা বলতে বলতে কিন্তু অনেক বোঝাতে আপনাদের একটা সময় লেগে যাবে। তাই এই পার্টে আমি শুধুমাত্র কোন কোন ডকুমেন্ট লাগতে চলেছে বা কি দিলে পরে আপনাদের সেই পাসপোর্টটা খুব তাড়াতাড়ি হবে সেই ব্যাপারে আলোচনা করব। তো চলুন সেই ডকুমেন্ট পার্টে কি আছে না আছে। ফার্স্ট যেটা বলি, আপনার যে আধার কার্ডটি আছে, যদি আধার কার্ডে আপনার পুরনো ছবি থাকে, বাচ্চা কালের ছবি থাকে, আগে সেটাকে চেঞ্জ করুন। এটা না হলে কিন্তু যেটা সবচেয়ে বড় ভাইটাল প্রবলেম হবে, আপনার পাসপোর্টে ডিআইবি ভেরিফিকেশন হয়ে যাবে, পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরে গিয়ে দেখবেন কলকাতা অফিসে গিয়ে আটকে আছে এবং সেখানেই বলছে আপনাকে কলকাতা আসতে হবে, আপনার আধার কার্ডের ছবি চেঞ্জ বা ছবির ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবার আপনি যদি সেই আধার কার্ডের ছবিটা আগেই চেঞ্জ করে নেন, তাহলে কিন্তু প্রবলেমটা হবে না। যেটা আমি রিসেন্ট একটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে ফলো করেছি, যে তার আধার কার্ডে বা অনেক ছোট বয়সের ছবি ছিল, সেই ছবিটা চেঞ্জ না করার জন্য তাকে কলকাতা অফিসে গিয়ে ভেরিফিকেশন করাতে হয়েছে। তো আপনারা সেই জিনিসটা আগে খেয়াল করবেন। এবং যদিও পাসপোর্টে প্রথমে আধারের কথা উল্লেখ করছে না, আধার আপনার এখানে ম্যান্ডেটরি নয়, তা সত্ত্বেও বলছি আধারে গিয়েই কিন্তু লাস্টে গিয়ে ঠেকছে, অথেন্টিকেশন গিয়ে আটকে যাচ্ছে। এই জন্য আপনারা অবশ্যই আধার কার্ডের ছবিটা আগে আপডেট করে নিন, তারপরে গিয়ে আবেদন করুন। এবার বলছি আবেদন করতে মূলত কি লাগে, যখন পাসপোর্টের আপনি করছেন মূলত কি লাগে সেটা বলে দিচ্ছি। আধার কার্ড আপনি দেবেন, যদি ম্যান্ডেটরি নয় আধার কার্ড দেবেন, এবং সেটা অরিজিনাল আধার কার্ড যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে নিকটবর্তী পোস্ট অফিস বা পিএসকেতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অরিজিনাল আধার কার্ড যেটা পিভিসি হয় বা বড় আধার কার্ডটা হয়, সেটাই কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে, তাছাড়া কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। আই রিপিট অ্যাগেন, আধার কার্ড যেটা দিচ্ছেন, প্যান কার্ড যা দিচ্ছেন, ভোটার কার্ড যা দিচ্ছেন, অবশ্যই কিন্তু আপনাকে অরিজিনাল ক্যারি করতে হবে। কোনো রকম কোনো প্রিন্টেড কার্ড সেখানে চলবে না, আপনাকে কিন্তু আবার ফেরত আসতে হবে। যেমন আপনারা মার্কেট থেকে হয়তো আধার কার্ড প্রিন্ট করে নিচ্ছেন, সেটাও কিন্তু চলবে না। আধার কার্ড বাই পোস্টেই আসতে হবে এবং অরিজিনাল লোগো হয়ে থাকতে হবে সেটা। প্যান কার্ডের ক্ষেত্রেও তাই, ই প্যান কার্ড যদি আপনারা দিয়ে দেন, ই প্যান কার্ড দিলেও আপনার হবে না, বা মার্কেট প্রিন্টেড প্যান কার্ড আপনারা যদি দেন সেক্ষেত্রেও কিন্তু হবে না। ভোটার কার্ডের ক্ষেত্রেও তাই, আপনারা যদি ই ভোটার কার্ড দিয়ে দেন বা মার্কেট যে পিভিসি কার্ড হয় সেটা ভোটার কার্ড দিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। অরিজিনাল ভোটার কার্ড যেটা বাই পোস্টে আসে সেটাই কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। এছাড়া লগ ইন করার জন্য ভ্যালিড ইমেল এবং ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে, ওটিপির ব্যাপার আছে। আর যে ডকুমেন্ট লাগে, যেটা হচ্ছে নিকটবর্তী পোস্ট অফিস বা পিএসকেতে গিয়ে যেটা লাগে, সেটা হচ্ছে আপনার মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট অবশ্যই লাগবে। যদি আপনি গ্রাজুয়েট শো করেন গ্রাজুয়েটের ডকুমেন্ট লাগবে, এইচএস শো করলে এইচএসের ডকুমেন্ট লাগবে। এটা হচ্ছে পোস্ট অফিসে যখন যাচ্ছেন তখন, এবং সেখানেই কিন্তু আপনার ছবি তুলবে। এখানে আপনি যখন অনলাইন আবেদন করবেন সেখানে কোনো ছবি তোলার জায়গা থাকবে না বা ছবি আপলোড করার জায়গা থাকবে না, অর্থাৎ সেই পার্টটা আপনাকে কিন্তু করতে হবে। পোস্ট অফিসে গিয়ে ডকুমেন্ট যখন ভেরিফিকেশন করাবেন তখন কিন্তু আপনাকে অন দ্য স্পট সেখানে কিন্তু আপনার ছবি তুলবে এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন নেবে, আঙুলের ছাপ নেবে আপনার, নিয়ে সেই অ্যাপ্লিকেশনটা ওরা ভেরিফাই করে দেবে। ভেরিফাই করে দেওয়ার পরের পার্টটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। হ্যাঁ, এর আগে একটা কথা বলি, আপনি যখন পিএসকেতে যাচ্ছেন, নিকটবর্তী পিএসকেতে যাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনি অবিবাহিত হন সেক্ষেত্রে এই যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো দিয়ে আপনার হয়ে যাবে। কিন্তু যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু আপনাকে কিন্তু একটা জয়েন্ট ডিক্লারেশন ফর্ম আপনাকে দিতে হবে।
আপনার এবং আপনার স্ত্রী বা আপনি নিজে যদি স্ত্রী হন, আপনার স্বামীর একটা জয়েন্ট ডিক্লারেশন ফর্ম হয়। সেটা কিন্তু রিসেন্টলি চালু করেছে, বিগত 2 মাস ধরে কিন্তু চলছে। হ্যাঁ, যদি আপনি ম্যারেজ রেজিস্ট্রেশন করে নেন, আপনার যদি রেজিস্ট্রি হয়ে যায় বিয়ে হওয়ার পরে, তাহলে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু সেটা করতে পারবেন। ডিক্লারেশনটা না দিলেও চলবে, যেটা অ্যানেক্সার জে বলা হয়। আমি আপনাদেরকে সেই অ্যানেক্সার জেটাও খুলে দেখাচ্ছি। এবার যারা বিবাহিত হয়েছে অথচ আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, তাদের জন্য সেই অ্যানেক্সার জেটা আপনাকে ফিল করতে হবে। এবার চলে আসি সেই অ্যানেক্সার জেতে কি আছে কি না আছে সেটা দেখে নিন আপনারা। আরো একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরি, সেটা হচ্ছে পাসপোর্ট ক্যাটাগরি। আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন দেখবেন যে একটা ক্যাটাগরি আসবে, সেটা হচ্ছে আপনি যখন আপনার শিক্ষাগত যোগ্যতা ইনপুট করবেন সেই অনুসারে দুটো ক্যাটাগরি হবে। একটা হচ্ছে ইসিআর ক্যাটাগরি, একটা হচ্ছে নন ইসিআর ক্যাটাগরি। ইসিআর ক্যাটাগরির মধ্যে কারা বিলং করবেন? যখন আপনি বিলো মাধ্যমিক চুজ করবেন, অর্থাৎ ক্লাস 8 পাস 7 পাস এগুলো চুজ করবেন, তখন কিন্তু আপনার ইসিআর ক্যাটাগরির মধ্যে দেখাবে। আর যদি অ্যাবাভ মাধ্যমিক চুজ করেন বা গ্রাজুয়েট চুজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নন ইসিআর শো করবে। আপনি চাইলে পরেও কিন্তু আপনার সেটা, যারা ইসিআর ক্যাটাগরির মধ্যে পড়ছেন, ক্লাস 8 চুজ করলেন, আপনি নন ইসিআর চাইছেন, তাহলে কিন্তু সেটা পাবেন না, আপনার অটোমেটিক সিলেক্টেড সেটা হয়ে যাবে। আর এই ইসিআর নন ইসিআর মানে কি আপনাদের একটু বলে বোঝাই। ইসিআর হচ্ছে যারা নিম্ন শিক্ষিত, যাদের পাসপোর্ট হচ্ছে, তাদের ভিসা যখন হবে কয়েকটা দেশের জন্য, তারা কিন্তু যখন ওই দেশগুলোর জন্য ভিসার জন্য আবেদন করবেন, সেই ভিসা যখন দেওয়া হবে তখন কিন্তু একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে যে তারা ওই দেশের জন্য যেতে চাইছেন। ওই দেশের যেটা রুলস, সেই রুলস অনুসারে একটা ডিক্লারেশন দিতে হবে এবং ভারত সরকারকে জানাতে হবে আপনি আপনার নিজের ইচ্ছেতে সেটা যাচ্ছেন। এটা ইসিআর এর ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু নিম্ন শিক্ষিত, কেউ ফুসলে ফাসলে নিয়ে যাচ্ছে কিনা তার জন্য আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে। যখন কোনো কোম্পানি আপনি জব করতে যাচ্ছেন বা সেই দেশে যাচ্ছেন, ওই কিছু দেশের জন্য কিন্তু সেটা ফ্যাক্টর করছে। যখন ভিসা আপনি অ্যাপ্লাই করবেন তখন সেই ডিক্লারেশনটা আপনাকে দিতে হবে। আর নন ইসিআর ক্যাটাগরির জন্য কি হচ্ছে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনারা যখন খুশি যখন সেই সমস্ত ভিসা সেই সমস্ত দেশের জন্য বা সমস্ত দেশের জন্য কিন্তু পেতে পারেন। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকে, অবশ্যই কিন্তু সেই মাধ্যমিক হায়ার কোয়ালিফিকেশন দিয়ে আপনারা আবেদন করুন। আর যাদের নেই তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, তারা নিম্ন যারা পাস করেছেন, 8 পাস বা 8 পাস না হলেও হবে, সেই সমস্ত সার্টিফিকেট দিয়ে আপনারা আবেদন করুন, কোনো অসুবিধা নেই, অ্যাপ্রুভাল হয়ে যাবে। তবে সেক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে, যেটা ওই সমস্ত দেশে যদি আপনারা ভিজিট করেন, সেক্ষেত্রে আপনাদের ওই ডিক্লারেশনটা দিতে হবে যে আপনি স্বইচ্ছায় যাচ্ছেন। সেই ডিক্লারেশন একটা ফর্ম হয়, সেই ফর্ম ফিল আপ করে ভিসার সঙ্গে আপনাকে জমা করতে হবে। এটা হচ্ছে অ্যানেক্সার জে, জয়েন্ট ডিক্লারেশন ইন লিউ অফ ম্যারেজ, এই যে যেটা লেখা আছে, অর্থাৎ আপনার যে ম্যারেজ সার্টিফিকেট নেই তার জন্য কিন্তু এই ডিক্লারেশনটা আপনি দিচ্ছেন। এবার ম্যারেজ সার্টিফিকেট থাকলে কিন্তু এই যে ডিক্লারেশন আপনাকে দিতে হবে না। এই ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে আপনাকে এখানে কিন্তু একটা ছবি পেস্ট করতে হবে, জয়েন্ট ছবি দিতে হবে, আর বাকি ডিটেলস গুলো এখানে কিন্তু ফিল করতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি করে ফিল করবেন। আমি আগেই বললাম আজকে আপনাদের ডকুমেন্টারি পার্ট সম্বন্ধে বলবো, এর পরের ভিডিওতে আমি পুরো একটা ফুল অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আসবো। দেখুন, জয়েন্ট ডিক্লারেশন যে ফর্মটা আছে, সেই ফর্মের প্রথম পার্টে আপনার আবেদনকারীর নাম, এই যেখানে দিয়ে দিচ্ছে আবেদনকারীর নাম হবে। তারপর এখানে পুরো ঠিকানাটা আপনি লিখবেন। তারপরে 1 নম্বর যেটা আছে, এখানে আপনার স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখুন। আপনি যদি অ্যাপ্লিক্যান্ট মেল ক্যান্ডিডেট হন, পুরুষ ক্যান্ডিডেট হন, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু স্ত্রীর নাম হবে। আর এখানেও তাই, আপনি যদি অ্যাপ্লিক্যান্ট পুরুষ ক্যান্ডিডেট হন, সেখানে আপনার স্ত্রীর নাম হবে। ঠিক আপনার যদি স্ত্রী অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তার উল্টোটা হবে, স্বামীর নাম হবে 2 জায়গাতেই। এইভাবে আপনারা কিন্তু এই প্রথম পার্টটা ফিল করবেন। এবার আমি পরের পার্টে চলে আসছি। দেখুন, ছবি যেটা জয়েন্ট ছবি হবে, জয়েন্ট ছবিটা বাম দিকে থাকবে অ্যাপ্লিক্যান্ট, ডান দিকে থাকবে তার স্পজ বা স্বামী বা স্ত্রী যেই হন না কেন। আবার বলছি, বাম দিকে অ্যাপ্লিক্যান্টের নিজের ছবি, বাম দিকে বসবেন অ্যাপ্লিক্যান্ট এবং তার ডান দিকে বসবেন স্বামী বা স্ত্রী যেই হন না কেন। সিগনেচারটা কি করে করবেন,
আপনি যদি অ্যাপ্লিক্যান্ট হন, অ্যাপ্লিক্যান্ট বাম দিকে সাইন করবেন ক্রস সাইন, যেরকম আমি ক্রস করে রেখেছি সেই ক্রস ভাবে সাইন করবেন। আর ডান দিকে হবে অ্যাপ্লিক্যান্টের স্বামী বা স্ত্রীর ছবি, অর্থাৎ সেখানেও কিন্তু তাকে ক্রস সাইন করতে হবে। এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল, না হলে কিন্তু আপনাদের ফেরত আসতে হবে। আর এটা আপনাকে ক্যারি করে নিয়েই যেতে হবে সঙ্গে, যখন পিএসকে তে ভেরিফিকেশন করতে যাবেন এই জিনিসটা চাইবে আপনার স্বামী স্ত্রী যাই হন না কেন দুজনের নামেই চাইবে। আপনি যদি না নিয়ে যান আপনাকে আবার সেই ছবি তোলার জন্য ফেরত আসতে হবে বাড়িতে, ভেরিফিকেশনের জন্য আবার এই জিনিসটা করতে হবে, জয়েন্ট ছবি করে আপনাকে সেটা যেতে হবে আবার এটা করে। তারপর হচ্ছে জেলার নাম লিখবেন, এখানে প্লেস, তারপর তারিখ লিখবেন, তারপর এখানে আপনার আবেদনকারীর সই, বাম দিকে যে অ্যাপ্লিক্যান্ট তার সই হবে, তারপর হচ্ছে ডান দিকে তার স্বামী বা স্ত্রীর সই হবে। তারপরে দেখুন নিচের পার্টটা, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্টের নিচে আবেদনকারীর নাম অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নাম, ডান দিকে তার স্বামী বা স্ত্রীর নাম, অ্যাপ্লিক্যান্টের আধার নম্বর, ডান দিকে তার স্বামী বা স্ত্রীর আধার নম্বর, অ্যাপ্লিক্যান্টের ভোটার কার্ডের নাম্বার, ডান দিকে তার অ্যাপ্লিক্যান্টের স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নম্বর দেবেন। এবার এখানে পাসপোর্ট নাম্বার, যদি আপনার আগের থেকে পাসপোর্ট হয়ে থাকে, রি ইস্যু করার ব্যাপার থাকে, এক্সপায়ার হয়ে থাকে, সেক্ষেত্রে উল্লেখ করবেন, না হলে এই জায়গাটা ফাঁকা রাখবেন। ডান দিকেরটাও তাই, যদি আপনার হাজবেন্ডের পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন, না থাকলে পরে কিছু করার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন। এটা তখনই প্রযোজ্য, আমি এখানে লিখেও দিয়েছি, তখনই প্রযোজ্য বিবাহ নিবন্ধন সার্টিফিকেট যদি থাকে, না থাকে তাহলে কিন্তু এটা লাগবে, আর যদি থাকে তাহলে এটার কোনো প্রয়োজন নেই। যেমন যারা পড়াশোনা করছে, যাদের বিয়ে হয়নি মেয়েদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই ডিক্লারেশনের প্রয়োজন নেই, কিন্তু বিয়ে হয়ে গেলে তাহলে কিন্তু এই ডকুমেন্টের প্রয়োজন আছে, যেটা আপনাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। এরপর আসি এর পরের পার্টে, অর্থাৎ আপনার যখন পাসপোর্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, সেখানে আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে নিল, তারপর আছে আপনাকে বলা হবে 15 দিন পরে ভিজিট হবে, ডিআইবি ভেরিফিকেশন হবে। ডিআইবি ভেরিফিকেশনে কি কি লাগতে পারে বলে দিই, কারণ সেখানে একটা ভাইটাল পয়েন্ট আছে, সেখানে মেইন গল্পটা আছে, সেখানে পুলিশ ভেরিফিকেশনটা হয়। এখন আমি যেটা ফোন করে জেনেছি বা বিগত 3-4 মাস ধরে যেটা হচ্ছে, দুটো ওয়েতে ভেরিফিকেশন হয়। একটা ওয়ে হচ্ছে আপনার লোকাল থানা থেকে একটা ট্যাব নিয়ে আপনার বাড়িতে ভিজিট করবে, অন দা লোকেশন ভিজিট করে আপনার বাড়িতে গিয়ে আপনার সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করবে। সেই ডকুমেন্টের মধ্যে থাকতে হবে আপনাকে 1971 বা তার আগে পিছে কোনো একটা সালের ডকুমেন্টারি। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, এটা আপনাকে রাখতেই হবে ম্যানেজ করে। সে আপনি 1971 সালের বা তার আগের আশেপাশের আপনি আপনার পূর্বসূরি যারা আছেন, ঠাকুরদা বা বাবা, তার ভোটার লিস্ট আপনি প্রোভাইড করতে পারেন। যদিও আপনারা ওয়েস্ট বেঙ্গল লিজেসি পোর্টালে সেই ভোটার লিস্ট পেয়ে যেতে পারেন, যদিও এই মুহূর্তে সাসপেন্ডেড আছে কিছুদিন ধরে, মানে গত পরশুদিন থেকে সাসপেন্ডেড করে রেখেছে সেই পোর্টালটি। আর তার কারণ হচ্ছে যেহেতু আমাদের ইসিআই আজকে দেখতেই পেলেন 2003 এর লিস্ট পাবলিশ করে দিয়েছে, এটা একটা কারণ হতে পারে। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গল লিজেসি পোর্টাল আপাতত বন্ধ রেখেছে, সাসপেনশনে রেখেছে। এরপরে যেটা যখন সলিউশন হয়ে যাবে তখন কিন্তু সেই লিস্ট আপনারা দেখতে পাবেন আবার। তো এছাড়া আরো একটা রাস্তা আছে, এই আপনার ভোটার লিস্টের সার্টিফাইড কপি কি করে পাবেন, আমি অলরেডি পাবলিশ করে রেখেছি। নিকটবর্তী কালেক্টরের বিল্ডিং আপনার যে সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি দরকার, সেই সালের সার্টিফাইড কপি আপনি পেতে পারেন। আপনার ঠাকুরদা বা ঠাকুমা যাই হন না কেন, তাদের কিন্তু সেই সার্টিফাইড কপি আপনি পেয়ে যাবেন। আপনি এসে ভিজিট করবেন, আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্য সেই ভিডিও দিয়ে রেখেছি, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও প্রোভাইড করে দেবো আপনাদের। সেই পুরনো ভোটার লিস্ট, যত পুরনো ভোটার লিস্ট থাকুক না কেন, 1969 থেকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট অ্যাভেলেবেল আছে, প্রতিটা ডিস্ট্রিক্টে হয়তো এরকম অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু প্রোভাইড সেটা করতে পারেন। তো সেই ডকুমেন্ট আপনারা ম্যানেজ করবেন আগে, করে ডিআইবি ভেরিফিকেশনে যাবেন। আপনাকে ডিআইবি ভেরিফিকেশন যখন করবে তো ফোন করে এটা বলেও দেবে যে কি কি রাখবেন আপনারা। তার সঙ্গে আপনার পড়াশোনা যে ডকুমেন্ট আছে সবগুলো দেবেন, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, যদি গ্রাজুয়েশন শো করেন গ্রাজুয়েশন সার্টিফিকেট শো করাবেন। আপনার পোস্ট অফিসে কিন্তু এগুলো ডকুমেন্টস চাইবে, মাধ্যমিকের সার্টিফিকেট, গ্রাজুয়েশন সার্টিফিকেট, এগুলো চাইবে, যেগুলো আপনি প্রোভাইড করতে চাইছেন অবশ্যই দিয়ে দেবেন।
আর যখন ডিআইবি হবে তখনও কিন্তু এই জিনিসগুলো চাইবে, সঙ্গে কিন্তু আপনার 1971-এর আশেপাশের ডকুমেন্ট আপনার কাছে চাওয়া হবে। এটা বাড়িতে গিয়েও যদি তারা ভেরিফিকেশন করে সেটাও হতে পারে, আবার ফোন করে আপনাকে কিন্তু ডাকতে পারে ভেরিফিকেশনের জন্য। এই দুটো প্রসিডিউর কিন্তু আমি ফোন করে যেটা জানতে পেরেছি হেল্পলাইনে, হ্যাঁ দুটো প্রসিডিউরই হচ্ছে, যখন যে পিএসকে সেন্টার যেভাবে নিচ্ছে সেভাবে কিন্তু অ্যাপ্লিকেবল করছে। তো বাকি আপনারা সবাই জানেন ডিআইবি ভেরিফিকেশন করতে গেলে একটা এক্সট্রা ব্যাপার থাকে, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। কোন ব্যাপারে বলতে চাইছি সেটা ভালো করে বুঝতে পারছেন। তবে হ্যাঁ, আপনি যদি আপনার ডকুমেন্টে যদি ঠিক থাকে তাহলে আর কোনো ভাবনার আপনার দরকার নেই। যদি ডকুমেন্ট আপনার সব ঠিকঠাক থাকে বা আপনি সবকিছু যদি ওদের কথা মতো জোগাড় করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি স্ট্রিক্ট থাকলে পারে আর কোনো সমস্যা হবার কথা নয়। তো এই সমস্ত ডকুমেন্ট আপনারা আগে ম্যানেজ করবেন, ম্যানেজ করে তারপর কিন্তু পাসপোর্টের জন্য অনলাইন আবেদনে বসবেন। তা নাহলে কিন্তু আপনাকে আবার সেই ভেরিফিকেশন করে করে ফেরত আসতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা। তো আমি এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না। ফার্দার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি খুব শীঘ্রই, যেহেতু এই ভিডিওটা ডকুমেন্টারির পার্টের জন্য অনেকটা বড় হয়ে যাবে, অলরেডি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আমি সেই জন্য অ্যাপ্লিকেশন পার্টটা আমি পরের ভিডিওতে দেখাবো, যে অ্যাপ্লিকেশন কি করে করবেন, একটা লাইভ অ্যাপ্লিকেশন আপনাদেরকে করে দেখাবো এবং পেমেন্ট অবধি সেটা করে দেখাবো, রিসিপ্ট জেনারেট অবধি করে দেখাবো। আমি অলরেডি একটা পাসপোর্ট করেছি এবং সেই পাসপোর্টটা জাস্ট কিছুদিন 2 দিন 3 হলো পাসপোর্টটা পাঠিয়ে দেওয়া যে সেন্ড করেছে পোস্টে, এবং তারপরে আমি ভিডিওটা করছি। আমি তার জন্য যে অ্যাপ্লিকেশন গুলো বা যে স্টেপ গুলো ফলো করেছি সেই ফলো করা জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এবং আপনাদের কাছে ভিডিওটা পোস্ট করলাম। তারপর আমি এর আগেই বলেছি যে কোনো জিনিস আমি করার আগে সেই জিনিসটা নিজে অ্যাপ্লাই করি আগে, তারপর জেনে বুঝে তারপর সেটাকে ভিডিও আকারে প্রকাশ করি। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।